মন কি বাতের ১১৬তম আয়োজনে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ১৩ প্রতাপগড় মণ্ডলের বনকুমারীতে আয়োজিত এই কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন এবং এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেছেন যে ভারত সহ সমগ্র বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত জনপ্রিয় ও প্রেরণাদায়ী একটি কার্যক্রম হচ্ছে মন কি বাত, এবং সেই মন কি বাতে তিনি অংশগ্রহণ করে যুবশক্তি দ্বারা বিভিন্ন সদর্থক প্রয়াস, ভিন্ন ভিন্ন রাষ্ট্রে থাকা ভারতীয়দের ইতিহাস সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণে বিভিন্ন প্রয়াস সম্পর্কে তিনি অবগত করেন। তার নিরিখে এদিন আলোচনায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্যরাও সেই আয়োজনে উপস্থিত ছিলেন। আমরা এই আয়োজনে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছুটা অংশ শুনব। সামনে রেখেছেন যে বিষয়গুলো সাধারণত কেউ কোনোদিন ভাবেও না, আর তার উপকারিতা নিয়েও কোনোদিন চিন্তা করেন না। মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রেই হোক, সেটা দেশের সুরক্ষার ক্ষেত্রেই হোক, দেশের ডেভেলপমেন্টের বিষয়ে হোক, কৃষকদের বিষয়ে হোক, যুবকদের বিষয়ে হোক, মহিলাদের বিষয়ে হোক, গরিবদের বিষয়ে হোক, সব বিষয়ে আমরা যখনই দেখি ওনার যে বাস্তব যে চিত্র উনি সবসময় আমাদের সামনে তুলে ধরেন, স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়িতও করেন। আজকের এই এপিসোডে প্রথমে উনি যে কথাটা বলেছেন এনসিসির বিষয়ে, আমরা ছোটবেলায় এনসিসি ছাড়া কোনোদিন ভাবতেও পারি। এখন এনসিসি উনি এটাও বলেছেন যে এনসিসি যদি স্কুল লেভেলে সবাই যদি যুক্ত হয়, বলছিলেন 20% মহিলারা আগে মেয়েরা এনসিসি করতো, এখন তার প্রায় 40% এনসিসিতে এখন যুক্ত হয়। এবং লিডারশিপ তৈরির ক্ষেত্রে এনসিসির একটা বিরাট অবদান আমরা সব জানি, কিন্তু উনি আমাদের স্মরণ করিয়ে উনি নিজেও এনসিসিতে অনেকদিন এই এনসিসির সাথে যুক্ত ছিলেন। আমার ব্যক্তিগত জীবনে যদি বলি, আমিও এনসিসির সাথে যুক্ত ছিলাম। 1970-তে জুনিয়র ডিভিশন বয় আমি বেস্ট ক্যাডেট অ্যান্ড বেস্ট স্মার্ট ক্যাডেট আমি হয়েছিলাম। এনসিসি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। আমি যখন ইউনিভি কলেজেও ছিলাম, সেখানেও স্পেশাল আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে। ব্যানর চার্জ থেকে আরম্ভ করে আমরা দুজনকে আমাদের চার্জ দিয়েছিল, একজন সিনিয়র, যিনি একজন ছিলেন, আরেকজন আমাকে। এর মধ্যে একটা দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু চলে আসে। এই আমাদের আজকে সারা ভারতবর্ষের মধ্যে উনি মন কি বাত অনুষ্ঠানে যারা এখনো যারা ইউথ, তাদেরকে এই মডার্নাইজ যুগে বেসিক যে বিষয়টা ছিল তার সাথে যুক্ত হওয়ার জন্য, দেশ গড়ার কাজে লিডারশিপ তৈরি ওরা যাতে যুক্ত হয়, সেটা উনি আহ্বান। গয়ানা, ব্রিটিশ গয়ানা, মানে ভালো কথা উনি বলেছেন। আমি কিছুদিন আগে আপনারা শুনে অবাক হবেন, প্রি মেডিকেল করতাম আমার এক বন্ধুর সাথে, আমার ক্লাসমেট, রুমমেট, ব্রিটিশ গয়ানার প্রেসিডেন্টের ভাতিজা আমার সাথে। ওর কাছে ডলারে পাঠাতো টাকা, আর ডলারের আমরা তো বুঝতাম না কি ডলার, আর আমাদের 200 টাকা পাঠাতো বাবা, 200 টাকার ডলার। তো সবসময় তাকে ডাকতাম, ও কবে খাওয়া হবে আমাকে, কারণ আমাদের তো ফিক্স থাকে 200 টাকার মধ্যে খাওয়া দাওয়া সব। কিছুদিন আগে আমি দিল্লি গেলাম, ওর ডেন্টাল মেডিকেল করার পর সে কিং জর্জ মেডিকেল কলেজে লখনৌতে সে ডেন্টালে পেয়েছে। আমি গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনাতে পেয়েছি। এরপর আর দেখা নেই, কোনো চিন্তা মানে আর কোনোদিন সুযোগই হয়নি। তাই এইবার কিছুদিন আগে, আজ থেকে 10-15 দিন আগে আমি দিল্লি যখন গেলাম, ওর সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি অনেকবার, কিন্তু যোগাযোগ হয়নি। তো আমি যে আধিকারিক আছে ওনাকে আমি বললাম
যে দেখুন তো ওর সাথে যোগাযোগ, এম্বাসি তো পাঠিয়েছিলাম কিন্তু যোগাযোগ নেই। হঠাৎ করে একটা মেসেজ করেছেন উনি, মেসেজ করার পরে বিশাল ব্যাপার, বিরাট বিরাট হসপিটাল বলতে গেলে। ও ভেবেছে কিং জর্জ মেডিকেল কলেজের কেউ হবে, ওর সাথে পড়েছে। তো আলটিমেটলি ওর সাথে আফটার 51 ইয়ার তার সাথে আমার কথা হলো। তো বলছে যে কেজিএমসির কোন ব্যাচ বিষয়। তো যখন আমি বললাম যে হোলকার সায়েন্স কলেজ, বলাতেই আমি মানি ওর ভিতরে যে একটা আনন্দ উচ্ছ্বাস মানে ভাবা যায় না। আমার মধ্যেও সে আনন্দ উচ্ছ্বাস আফটার 51 ইয়ার, 73 পর আমাকে বলছিল আমি ইন্ডিয়া তো এসেছি, আমার 2 ছেলে বোম্বে থেকে পাস করেছে, ওদেরকে নিয়ে আমার যে আধিকারিক আছে বলছে মানে হাজার হাজার কোটি টাকার আর কি বলা যায় এই ধরনের অবস্থা। এটাও দেখলাম চিলড্রেন লাইব্রেরি, কি সুন্দর জিনিস। আমাদের প্রতিটি পাড়ায়, ইভেন আমাদের মন্ডলেও যদি এইভাবে চিন্তা ভাবনা করা যায়, বিভিন্ন লোকদের যদি ইনফ্লুয়েন্স করা যায় বই দিয়ে, এবং বিভিন্ন বিষয়ের উপর বাচ্চাদের যদি বই দিয়ে তাদেরকে পড়ার প্রতি আগ্রহ যদি পড়ানো যায় তাহলে এই যে লাইব্রেরিগুলো সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে। আগে আমাদের ক্লাবটা আমরা চালাতাম, ক্লাবের মধ্যেও কিন্তু লাইব্রেরি করতাম। এখন তো কেউ লাইব্রেরিতে আসতে চায় না। এখানে বীরচন্দ্র পাবলিক লাইব্রেরি আমরা আগে বই নেওয়ার জন্য ছোটবেলায় গিয়ে প্রতি রোববারের নতুন নতুন বই সেখানে দেওয়া হতো। সেখানে গিয়ে 4টা সাড়ে 4টার সময় গিয়ে আমরা সেখানে লাইন দিয়ে বসে আছে, সেই কালচারটা কিন্তু নেই। তো সেটাকে আবার যদি ছোট ছোট ছেলে মেয়েদের বাচ্চাদের মধ্যে যদি সেই আগ্রহটা আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা কিন্তু আলটিমেটলি কাজ। কারণ নলেজ ছাড়া কিচ্ছু হবে না। আগামী দিন তাদের হাতে এই দেশ, যাদের কাছে নলেজ থাকবে, নলেজ ছাড়া কিচ্ছু হবে না। আলটিমেটলি নলেজেই will speak the truth, will speak to make the country ahead, তবেই সম্ভব হবে। কাজে এই বিষয়টা আমাদেরও করতে হবে, সেই বিষয়টা উনি বলবেন। আমরা অনেকে পেনশনে চলে গেছি, পেনশনে যাওয়ার পর অনেক 80 বছরের উপরে উনি দেখিয়েছেন, সে জানেও না যে কিভাবে, কারণ ব্যাংকে যাওয়া এইসব অনেক সমস্যা আছে যে তার রিনিউ করতে হয় অনেক। আমাদের কজন এখানে আছে আমি নিশ্চিত যে এই বিষয়ে আমরা কিন্তু মনে করি যে ঠিক আছে, আমরা পার্টি করছি, পার্টির যে নিয়ম আছে আমাদের মেম্বারশিপ টাইপ তাতে তার বাইরেও যে আউট অফ দ্য সিলেবাস অনেক কাজ করার আছে, তার জন্য উনি বললেন যে এই কাজটাও তো আমরা করতে পারি। কিছু লোকের নাম বলেছেন, আমাদের আজকে প্রতাপগড়ের বা ধর্মনগরের কাঞ্চনপুরের একটা ছেলে বা মেয়ের নাম যদি এই ধরনের কাজে যদি নামটা বলে কত গর্ব আমাদের হবে। আগামী দিনে এই ধরনের ইনোভেটিভ এবং এই কাজগুলো আমাকে ডাইরেক্টলি আমার গোচরও যদি আমি পাঠাতে পারি, অনেক বিষয় আমি পাঠাই। আজকে এখানে যে রাষ্ট্রপতি ভবনে আমাদের এই প্রতাপগড়ের একজনকে যেভাবে সম্মান করা হয়েছে তেমনিতেই হয়নি, সে খবর গেছে তবেই ওনাকে ইনভাইট করেছে। এটা আমাদের গর্বের একটা বিষয়টা। আমাদের এই যুব সম্প্রদায়কে উজ্জীবিত করার জন্য স্বামী বিবেকানন্দজি সবসময় আহ্বান করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আহ্বান করেছেন যে উনাদের যে যদি উজ্জীবিত করা যায়, দেশের কাজে যদি ওনাদেরকে নিয়োজিত করা যায়, আমাদের দেশ সঠিক পথে তবেই চলবে। সেটাও উনি বললেন যে উনার যে 162তম এবার যে যুব দিবস আমরা পালন করি, সেই দিনটি যথাযথ মর্যাদার সাথে যেন আমরা পালন করি, এবং পালন না শুধু যুবক সম্প্রদায় যেন সামনের দিকে এগিয়ে আসে। আমরা প্রায়শ দেখি, গত এপিসোডেও উনি বলেছিলেন যে যারা যুব সম্প্রদায় আছে উনি প্রায়শ ওনাদের থেকে আইডিয়া নেন, ওনাদের সাথে কথা বলেন
এবং সেই আইডিয়া শুধু নেওয়া না, সেটা ইমপ্লিমেন্টেশনও করা। আমরা অনেক সময় অবহেলা করি, আরে তুমি ছোট, কি বুঝো, আমরা এত এক্সপিরিয়েন্স। কিন্তু আসলে অনেক জিনিস আছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে, অনেক বেশি ইনোভেটিভ আইডিয়া এবং পুরা গ্লোবালের যে চিত্র, জানকারি, টেকনিক্যালি নো হাউ, সব কিছু ওদের হাতের মধ্যে। আমরা অবহেলা করার কিন্তু কোনো জায়গা নেই। 60 থেকে 65% যুবক যুবতী এখন আমাদের ভারতবর্ষে, এবং সেটা গর্বের সাথে মাননীয় প্রধানমন্ত্রী বাইরে যখন যান, এই শক্তির, এই যুব সম্প্রদায়ের যে শক্তি, সেই শক্তির কথা বলেন। আমাদের কাছে সেই রিসোর্স অন্য যে কোনো কান্ট্রির তুলনায় আমাদের এখানে বেশি। তাদেরকে উজ্জীবিত করার কাজটা উনি বলেছেন, কিন্তু এখানে যারা আছেন সবারও কিন্তু এই বিষয়গুলো একদম গ্রাসরুট লেভেলে বলা উচিত, তাদেরকে সম্মান দেওয়া। কেউ যদি বিপদে যায় তাকে বুঝিয়ে ঠিক জায়গায় নিয়ে আসা। এখানে মন কি বাত অনুষ্ঠানের শুধু শুনলাম, চলে গেলাম, এবং 1 মাস পর্যন্ত আরেকটা নতুন কিছু উনি বলবেন, এটা যেন ইমপ্লিমেন্টেশন হয়। এর জন্যই আজকের এই মন কি বাত অনুষ্ঠানে উনি এই কথাগুলো বলেছেন। ভারতের বহু লোক বিদেশের বহু জায়গার মধ্যে গিয়ে বসবাস করেছে, তাদের ইতিহাস, মানে সেটা 200 বছরের হতে পারে, 1000 বছরের হতে পারে, সেই বিষয়েও। এবং কোন প্রধানমন্ত্রী যেখানে কোনদিন যাননি, সেই প্রধানমন্ত্রী এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এই যে সমস্ত ইলেকশন প্রসেসও দেখবেন, তাকে কিন্তু সেখানে যাচ্ছে, মানুষ খুশি সেখানে, তারা ভারতীয়। আমরাও যদি মনে করি যে আমি প্রতাপ করেই আমাদের কার্যকর্তারা দুদিনের জন্য আসবে, যারা লিডাররা আছে তাদের সুখ দুঃখের কথা শুনবে, একজনের পক্ষে সম্ভব নয় যে আজকে পার্টি ছাড়াও শুধু বিভিন্ন বিষয়, এখানে প্রতাপগড়ের বিশেষত্ব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সবাই যদি সারা ত্রিপুরাতে যায় তাহলে তো এইগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। এখানে আজকে এখানে প্রতাপগড়ের বিশেষত্ব নিয়ে আজকে আমরা এখানে বলি না, স্লাইড করে করে আমরা বলি। এখানে প্রতাপগড়ের ইতিহাস আমরা দেখি, কমিউনিস্টদের সময় কজন লোককে এখানে খুন করেছে, এগুলো বলি না আমরা এখানে। কতজনের সাজা পেয়েছে, কতগুলোর সাজা পায়নি, কতজনের বাড়িঘর আগুন লাগিয়েছে, কতজনকে আঘাত করেছে, ধর্ষণ করেছে, নাম না করে, এগুলো নিয়ে আলোচনা করি। কারণ আমরা এগুলো বলি না, এর জন্য মনে করেছে ওরা ভুলে যায়। আইন শৃঙ্খলার কথা বলছে, প্রতাপগড়ের আইন শৃঙ্খলা আমরা আমাদের থেকে কেউ জানে না কি অবস্থা ছিল সেখানে। এখন সেই জায়গার মধ্যে চেষ্টা করছে ইতিহাসকে ভুলিয়ে গিয়ে নতুন ভাবে বিস্তৃত করে ইতিহাস সামনে রাখা। এরকম সমস্ত জায়গায় যদি আমরা যাই, এগুলো মনে করিয়ে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ইতিহাসকে আমাদের মনে রাখতে হবে, সেটাকে বর্তমানে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং ভবিষ্যতে জন্য সেই কাজটা আমাদের করতে হবে। আজকে এই এপিসোডে আপনারা এখানে যারা যারা, তুমি বলছে তুমি উত্তরটা কাভার করো, আমি নর্থটা কাভার করি, আর মিলিজুলি করে ওয়েস্ট আমরা কাভার করি। 8-10 জন ব্যক্তি একই জায়গায় যায়, 8-10 জন ব্যক্তি আরেক জায়গায় যায়, এই কাজ, এই তো কাজ। এই আর কি হবেটা নিজের অস্তিত্বের জানান দেয়। আর একটা ভালো জিনিস ওরা শিখেছে, সেটা হচ্ছে মিথ্যা বারবার বলতে দেখো কোয়েলসের মতো এটাকে, তাহলে মানুষ বুঝবে যে না এটা সত্য। আমরা যদি বেরোই, আর এখন তো কয়েকদিন দেখবেন না, ভেবেছিল বোধ হয় যে মহারাষ্ট্র গেছে, ওরাই শাসনভার নেবে, আর এমন রেজাল্ট করলো এবার মহারাষ্ট্রে যে 2019-এর থেকেও বেশি রেকর্ড করবে। উপনির্বাচনেও দেখুন কি রেজাল্ট। ভেবেছিল উত্তরপ্রদেশের সাংঘাতিক, ভেবেছিল যে এবার আগামী কিছুদিন পরেই উত্তরপ্রদেশের ইলেকশন, একবারে মুখের মধ্যে একবারে সবাই মানুষ পুঁতে দিয়েছে, আর বললাম না বাকিটা। তো কিছুই লাভ হবে না, কারণ মানুষের সাথে
মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে কাজকর্ম সরকার, সেগুলো নিয়ে আমরা যুক্ত আছি। প্রচুর কাজ আমরা এখানে করছি। ত্রিপুরাতেও আমরা এখানে যারা যারা আছে, কালকে আমি পার্টি অফিসে গিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা ছিলাম সেখানে। আমাদের এতগুলো ডেভেলপমেন্টের ওয়ার্ক, সেগুলো নিয়ে কথা বলছিলাম যে আমরা কজনে আমরা এই বিষয়ে আমরা কথা বলব, আমাদের কথা আমরা বলব, আমরা কি কি ডেভেলপ করলাম সে বিষয় নিয়ে, মানে আড্ডাখানাই হোক আর যেখানেই হোক, আমরা আমাদের দুটো ডেভেলপমেন্টে আমরা পেজে দেই কি কি আমরা করলাম, সেগুলো নিয়েও যদি আমরা চর্চা করি। আর এরা কিন্তু খুব সাংঘাতিক, বসে থাকে, যখন দেখে যে আমাদের কথা আর একজনের নিজেদের কথা আমরা কথা বলছি, তখনই ওরা ঢুকে যায় ওখানে বসে, আরো সেটাকে কাটা গায়ে আরো লবণ দিয়ে সেটাকে ইয়ে করে। তো এর থেকে সাবধান থাকতে হবে। কালচার যাকে বলে, কালচার পার্টি ভারতীয় জনতা পার্টি, সেটাকে আরো বেশি মজবুত করতে হবে আমাদের কাজের মাধ্যমে। এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিভাবে প্লাস্টিক ফেলে দেয়, সেই প্লাস্টিক আবার রিসাইকেল করে কিভাবে তাকে কাজে লাগানো যায়। আমাদের এখানে হচ্ছে ত্রিপুরাতে বহু জায়গার মধ্যে আমাদের যে সেন্টারগুলো আছে সেখানেও কিন্তু সেপারেশন করে সেগুলো কাজ হচ্ছে। মার নামে, মানে মাকে নিয়ে সেই যে ইনোভেটিভ আইডিয়া বললাম, আমরা সবাই লাগিয়েছি। আমরা ত্রিপুরাতে ফরেস্ট ডিপার্টমেন্টে আমার মনে আছে 5 মিনিটে 5 লাখের উপরে, 5 মিনিটে এবার 5 মিনিটে 5 লাখের উপরে আমরা সমস্ত ত্রিপুরাতে আমরা পেড় লাগিয়েছি। আমি সেটা যখন মুখ্যমন্ত্রীর আমাদের কনক্লেভ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির উপস্থিতিতে, সেখানেও আমরা বলেছি। এই ধরনের আইডিয়া তো উনি আমাদের দেন। হর ঘর তিরঙ্গা, আমরা কখনো ভেবেছি কখনো হর ঘর তিরঙ্গা 15ই আগস্টে আমরা গত 3 বছর ধরে আমরা এখানে করছি। আলাদা, আগে আমরা পয়সা দিয়ে না, মানে বাড়ি দিয়েই থাকতো যেগুলো, এই ফ্ল্যাগগুলো, কিন্তু এই যে পয়সা দিয়ে কিনে, এই যে একটা দেশাত্মবোধের ভাবনা যে শুরু হয়েছে, আগে আমরা কোনদিন দেখিনি। আমি জানি না আগামী দিন এরকম প্রধানমন্ত্রী আর কোনদিন আসবে কিনা, এই সন্ধিক্ষণ আর কোনদিন আসবে কিনা আমার ডাউট আছে। আপনারা সবাই জানেন গতকালের রেজাল্টও আপনারা কি বলছে, এর আগের হরিয়ানার রেজাল্টও কি বলছে, মধ্যপ্রদেশের রেজাল্ট কি বলছে, ছত্তিশগড়ের রেজাল্ট কি বলছে, রাজস্থানের কত কথা, কত ধরনের কথা বলেছে। কিন্তু আলটিমেটলি প্রধানমন্ত্রীজির উপর আস্থা আছে বলেই সেটা সম্ভব হয়েছে। এবং কাজের কোনো বিকল্প, নিয়ারেস্ট ডিয়ারেস্ট বলে কোনো লাভ নেই, কাজেই কথা বলছে। কাজ ঠিক আছে, তুমি ইউ আর মাই নিয়ারেস্ট, কাজ নাই ইউ আর নট ডিয়ারেস্ট অর নিয়ারেস্ট। আমাদের এটা ভুল হয়, আমার লোক হলেই তাকে দিতে হবে, আমার সব পাইয়ে দিতে হবে, এই করে লাভ হবে না। প্রধানমন্ত্রীজি সব, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সব খবর রাখতে, কে কোথায় কিভাবে কাজ করছে, প্রতিনিয়ত কি ধরনের কাজ করছে, সব ইনফরমেশন আছে। তবেই আজকে যেসব পার্টিগুলো আছে, কংগ্রেস বলুন আর সিপিএম বলুন, এটা তো নোটার থেকেও কম পেয়েছে কমিউনিস্টরা এবার। আর কংগ্রেসের কথা তো বলে লাভ নেই। আর সবসময় দেখবেন যখন ইলেকশন আসে তখন তাদের মধ্যে দেখা যায় একটা উত্তেজনা দেখা যায়, চলে আসছে, আবার কিছুদিনের জন্য চুপ, এই ধরনের অবস্থা। ভারতীয় জনতা পার্টির সাবস্টিটিউশন আর সাবস্টিটিউট, ভারতীয় জনতা পার্টি এর সাবস্টিটিউট আর হবে বলে আমার মনে হয়, এবং সেটাকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের নেক্সট জেনারেশনকে সেটা আমাদের দিয়ে দিতে হবে। আমাদের গতানুগতিক যে আমাদের কর্মশালায় হোক, যাই থাকুক, তার বাইরে গিয়েও মানুষের সাথে যুক্ত হওয়াটা আমাদের খুব দরকার। বারবার বলছি, আমরা অন্যান্য যেসব পার্টি যেভাবে এতদিন ধরে রাজনীতি করে আসছে, তাদের মতো আমরা ফলো করব। দেখি না, পাবো না কি, কিন্তু একটা আইডিওলজি নিয়ে আমরা পেতেই হবে, এমন কোনো কাজ নেই।
এই জায়গার মধ্যে কমসে কম 7-8 বার আমি মিটিং করে এসেছি। এই জায়গায় এই জায়গায় এই দিকের মিটিং আমি মিটিং করেছি 2018-র আগে কয়েকবার এসেছি। আমরা সবাই এসেছি এখানে। আমরা তো কোনোদিন এটা মনে হচ্ছে যে এই সরকার আসবে কি আসবে না, সাধারণ মানুষের মতো একটা বাজার কোথা থেকে আসবে, এতদিন ধরে তো 35 বছর ধরে আছে, অষ্টমবারের মতো আবার আসবে বামফ্রন্ট, আর বিশেষ করে প্রতাপ করে সেটা একটা আতুর গড় ছিল। কৃষ্ণা প্রমুখের ইনচার্জ ছিলাম, কতবার আসতে হয়েছে আমার মনে আছে। যতবার আসছে তত ইনক্রিজ করছে, খাওয়া দাওয়াও করছি অনেকের কার্যকর্তার বাড়িতেও। তো এরপরে এটা সম্ভব হয়েছে যে চেষ্টা কাজ করতে হবে, মনে প্রাণে যদি করা যায় সেটা সম্ভব হবে। আপনারা শুনলেন সেই আয়োজনে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য। মুখ্যমন্ত্রী সরাসরি মানুষের পাশে আরো বেশি করে যাওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক রাখা ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। তার পাশাপাশি তিনি মন কি বাতের ভাবনার কথা তুলে ধরেন। আপনারা প্রত্যেকে জানেন যে সেখানে মন কি বাতের আয়োজনে বিজেপির প্রত্যেক বুথ স্তরে সেখানে কর্মসূচি থাকে। এই দিনের এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করে এই দিনটির ভাবনার কথাই বলেছেন তা নয়, তার সঙ্গে কিন্তু তিনি কর্মীদের কি করা উচিত, কারিয়াকর্তাদের কি করা উচিত, সবকিছু তিনি খোলামেলা বলেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।